ঠিক আছে, দেখেন অ্যানাটমি ফিজিওলজি এটা এমন একটা ভাইটাল জিনিস, আপনি যদি এটা না বুঝেন রোগ ভালো বুঝবেন না, আর রোগ যদি ভালো না বুঝেন ওষুধ দিতে পারবেন না ভালো। ঠিক আছে, সবকিছু কিসের উপর? রোগের উপর। সবকিছু ডিপেন্ড করবে আপনি কত ভালো রোগটাকে আইডেন্টিফাই করছেন, কত ভালো রোগের কারণ বুঝতেছেন তার উপর। সো আপনি যদি রোগের কারণ বুঝতে যান, রোগটা হবে কোথায়? শরীরে। শরীরে হবে। তাহলে শরীর সম্পর্কে ধারণা না থাকলে কি অ্যানাটমি ফিজিওলজি ছাড়া হবে? ঠিক আছে, দেখেন বেসিক দুইটা সাবজেক্ট সব ডিপার্টমেন্টেই শিখতে হবে। এক নাম্বার হচ্ছে কি রোগ, দুই নাম্বার হচ্ছে কি শরীর। আপনি প্যাথোলজিতে যাবেন, রোগ না বুঝলে হবে? প্যাথোলজির মূল জিনিসই হচ্ছে কি রোগ। ঠিক আছে, আপনি ফিজিওথেরাপিতে যাবেন, রোগ না বুঝলে হবে? যেখানেই যান, মেডিসিনে যাবেন, প্যারামেডিক্সে যাবেন, যেখানেই যান রোগ বুঝতে হবে। আর রোগ বোঝার জন্য কি শরীরের কাছে আসতে হবে, কারণ রোগটা বাতাসে হবে না, কোথায় হবে? শরীরে হবে। যেহেতু রোগটা শরীরে হবে তার মানে কি শরীর সম্পর্কে বেসিক আইডিয়াটা থাকাই লাগবে। ওকে, গত ক্লাস আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম? শর্ট নোট গুলো করেছি। শর্ট নোট শেষ। আচ্ছা আচ্ছা, শর্ট নোট তিনটা হয়েছে না? ঠিক আছে, আমরা একটু দ্রুত পড়ি। দেখেন ডাইজেস্টিভ এনজাইমের পরে থাকে কি? সেলিভারি গ্ল্যান্ড, তাই না? সেলিভারি গ্ল্যান্ড, মাউথ, হ্যাঁ, সেলিভারি গ্ল্যান্ড, মাউথ, টিথ। টিথ। তারপরে 6 নাম্বার প্রশ্ন আছে স্যার অ্যাবডোমিনাল। হ্যাঁ, ঠিক আছে, আপনারা দেখেন সেলিভারি গ্ল্যান্ড কত পেজে আছে আপনাদের? 35 পেজ। যখন সেলিভারি গ্ল্যান্ড যদি শর্ট নোট পরীক্ষায় আসে তাহলে আপনারা কি দিবেন? সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে, সেলিভারি গ্ল্যান্ড কয় জোড়া, ঠিক আছে, এগুলো কোথায় কোথায় থাকে স্পেসিফিক ভাবে যদি বলি এদের কাজ কি। আচ্ছা, এক নাম্বার হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে? স্যালাইভা। স্যালাইভা শব্দ মানে কি? লালা। সেলিভারি গ্ল্যান্ড মানে হচ্ছে লালা গ্রন্থি। ঠিক আছে, তাহলে লালা গ্রন্থি কোথায়? লালা রস কোথায় দরকার? মুখে। তাহলে সেলিভারি গ্ল্যান্ডগুলো কি মুখের চারপাশেই থাকবে, এতটুকু তো মাথায় রাখবে। যদি কেউ জিজ্ঞেস করে সেলিভারি গ্ল্যান্ড কোথায় থাকে, আপনি বলেন কিডনিতে থাকে, কেমনে হবে? কারণ কিডনি লালা দিয়ে কি করবে? ঠিক আছে, তাহলে সেলিভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি। লালা গ্রন্থি, তাহলে লালা যেখানে দরকার, লালাটা কিসের জন্য দরকার? খাবারটাকে নরম করার জন্য, খাবারটাকে ভেজানোর জন্য, খাবারটাকে পিচ্ছিল করে নিচের দিকে ঢুকানোর জন্য, কার্বোহাইড্রেট জাতীয় খাবারকে প্রাথমিকভাবে পার্শিয়ালি কি ডাইজেস্ট করার জন্য। তাহলে সবকিছু তো খাবারের সাথে রিলেটেড। ঠিক আছে, দেখবেন আপনাদেরকে কোনো না কোনো সময় ধরা হবে যে সেলিভারি গ্ল্যান্ড কোথায় থাকে। ঠিক আছে, আপনারা কেউ বলবেন পেটে থাকে, কেউ বলবেন কিডনিতে থাকবে, কেউ বলবেন গলায় থাকে, মানে থাইরয়েড গ্ল্যান্ডে বলবেন সেলিভারি গ্ল্যান্ড। আমির হামজা, এত দেরি? না না, দেখি বৃহস্পতিবারের পরে একটু যোগাযোগ করো, শনিবারের পরে, এই যে শনিবারে হয়তো সবাইকে একটা করে সরবরাহ করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু আমরা পড়ায় আসি, আসলে কি শেষ হবে না, আমাদের এমনি সময় কম এদিকে। তাহলে সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে পারবো না? যে সকল গ্ল্যান্ড থেকে লালা রস নিঃসৃত হয় অথবা স্যালাইভা নিঃসৃত হয় বা স্যালাইভা বের হয় তাদেরকে আমরা কি বলবো? সেলিভারি গ্ল্যান্ড বলবো। সেলিভারি গ্ল্যান্ড কয় জোড়া থাকবে? 3 জোড়া। 3 জোড়া মানে কয়টা? 6টা। দুই পাশ, আমাদের শরীরটাকে আমরা যদি ভাগ করি, রাইট এবং লেফট ভাগ করা না, তাহলে সেলিভারি গ্ল্যান্ড গুলো দুই পাশে জোড়ায় জোড়ায় থাকবে। এক জোড়া থাকবে কানের নিচে, ঠিক আছে, এই জায়গায় দেখবেন আমাদের মামস হয় না, মামস হলে কি কানের এখানে গলা ফুলে যায়, ব্যথা করে, তাই না? তাহলে মামসটা কি? মামস হচ্ছে সেলিভারি গ্ল্যান্ড বা প্যারোটিড গ্ল্যান্ডের ভাইরাল ইনফেকশন। প্যারোটিড গ্ল্যান্ডে যদি ভাইরাল ইনফেকশন হয় তাহলে গলা মুখ কি হয়? ফুলে যায়। যেটা ফুলে ওঠে এটাই সেলিভারি গ্ল্যান্ড, যেটা ফুলে যাচ্ছে এটা কি? সেলিভারি গ্ল্যান্ডের একটা। ঠিক আছে, তাহলে এক জোড়া সেলিভারি গ্ল্যান্ড কোথায় থাকে? আমাদের কানের নিচে, এই সাইডটাতে। ঠিক আছে, এই সেলিভারি গ্ল্যান্ড কি করে? সবচেয়ে বড় সেলিভারি গ্ল্যান্ড, এটার নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। কি নাম? প্যারোটিড গ্ল্যান্ড। তাহলে সবচেয়ে বড় সেলিভারি গ্ল্যান্ডের নাম কি? প্যারোটিড। কোথায় থাকে? আমাদের কানের নিচে। ঠিক আছে, কানের নিচে বাইরের সাইড বা সামনের সাইডের দিকে থাকে। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে, ঠিক আছে, দেখবেন এখানে ফুলে যায় গলা, ঠিক আছে, এই পাশে ফুলে যাবে, জ্বর হবে হালকা, মামস হলে। ঠিক আছে, মামস খুব সিম্পল একটা রোগ, বাট এটা যদি কমপ্লিকেশন করে একটা পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যেতে পারে। টেস্টিকুলার অ্যাট্রোফি হওয়ার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মামস। ঠিক আছে, এটার সাথে গলার সাথে এইভাবে সম্পর্ক, ভাইরাসটা যে সরাসরি ওইখানে আক্রমণ করবে।
যদি আপনি সঠিক চিকিৎসা না করেন। অবভিয়াসলি মামস আপনি সমান অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, ঠিক আছে? তখন কি হবে, একটা পুরুষের ক্ষেত্রে পরবর্তী লাইফে কি স্যার সিম্পটম কি কি থাকবে? নরমালি কি হবে, গলা ব্যথা হবে, শরীরে সাধারণ জ্বর হবে। এখন কেন বলতেছি, এটা বলার জন্য পুরো একটা সেমিস্টার আছে, ঠিক আছে? রোগ বলার জন্য, রোগের সিমটম বলার জন্য পুরো একটা সেমিস্টার আছে। এখন শুধু মনে রাখেন একটা গ্ল্যান্ড আছে আমাদের, সেলিভারি গ্ল্যান্ড, নাম হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। কোথায় থাকে? কানের এখানে। এটা সবচেয়ে বড় লালা গ্রন্থি এবং আমাদের লালা রসের মাত্র 25% লালা রস নিঃসৃত করে। কত? 25%। কিন্তু সাইজের কথা যদি বলি, এটা কি সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে বড় লালা গ্রন্থির নাম কি, সেলিভারি গ্ল্যান্ডের নাম কি? প্যারোটিড গ্ল্যান্ড। এরপরে হচ্ছে সাবম্যান্ডিবুলার। আমরা বোনগুলা পড়ছি না, ম্যান্ডিবল কোথায় থাকে? ম্যান্ডিবল বোন কোনটা? ম্যান্ডিবল টিচার নিচের চোয়াল। তাহলে সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবলের মাঝখানে থাকে, ঠিক আছে? তাহলে ম্যান্ডিবুলে যে সেলিভারি গ্ল্যান্ড থাকে সেটার নাম কি হবে? সাবম্যান্ডিবুলার। এই সাবম্যান্ডিবুলার হচ্ছে কি মাঝারি সাইজের একটা কি সেলিভারি গ্ল্যান্ড, যেটা প্যারোটিডের ছোট। এরপর আরেকটা যেটা আছে এটা হচ্ছে কি বড়। কিন্তু প্রায় 70% লালা রস কোথা থেকে নিঃসৃত হয়? সাবম্যান্ডিবুলার থেকে, ঠিক আছে? তাহলে লালা রস নিঃসরণের দিক থেকে সবচেয়ে বেশি লালা রস নিঃসৃত হয় কোন গ্ল্যান্ড থেকে? সাবম্যান্ডিবুলার। সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? প্যারোটিড গ্রন্থি। সেলিভারি গ্ল্যান্ড কত জোড়া আছে? 3 জোড়া আছে, 6টা, ঠিক আছে? আর এরপরে আছে সাবলিঙ্গুয়াল, আমাদের জিহ্বার নিচে, জিহ্বার দুই পাশে 2টা লালা গ্রন্থি আছে। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে বোঝাচ্ছি। তাহলে জিহ্বার নিচে যেটা আছে সবচেয়ে ছোট এবং সবচেয়ে কম লালা রস নিঃসৃত হয় এখান থেকে, ঠিক আছে? সবচেয়ে কম বলতে 5%। তাহলে 5%, 25% আর কত? 70%। টোটাল কত? তাতে যে টক জাতীয় কোনো কিছু নাম শুনলে বা দেখলে যে রসটা বের হয়, এটা কি এর কারণে? ম্যান্ডিবুলার এইটা এই কারণেই তো। শুধু টক জাতীয় কেন, আপনি যে কোনো খাবারের কথা চিন্তা করেন, ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে দেখবেন মুখ লালায় ভরে গেছে, ঠিক আছে? কারণ লালা রসের নিঃসরণটা কি, এমনি মুখটাকে ভিজা রাখার জন্য সামান্য পরিমাণ লালা রস সবসময় কি এটাকে নিঃসরণ আমরা হতে পারে। দ্রুত বলি। সবসময় নিঃসরণ হতে পারে, সেটা কি মুখটাকে ভিজা রাখার জন্য। তাছাড়াও আমাদের মনে রাখবেন আমাদের শরীরে কিছু কি আছে, ক্যাভিটি আছে, কিছু ছিদ্রপথ আছে, তাই না? ওই সকল ছিদ্রপথকে প্রোটেকশনের জন্য, ঠিক আছে, কিছু রস সবসময় নিঃসৃত হয়। যেমন আমাদের চোখ একটা ছিদ্রপথ, চোখে পানি আছে না? চোখে পানি যদি না থাকে চোখে সবসময় খুঁজখুঁজ করবে, চোখটা কি অচিরে নষ্ট হয়ে যাবে। নাক একটা ছিদ্রপথ না, শরীরে ঢোকার ভিতর ছিদ্রপথ না? তাহলে নাকেও দেখবেন এক ধরনের কি ফ্লুইড বের হয় না? এটা কি নাকটাকে ভিজাও রাখে, তার সাথে কি এর ভিতরে অ্যান্টি সেপটিক প্রপার্টিজ আছে। এটা কি এটাকে বিভিন্ন রকম জীবাণুর হাত থেকে নাককে, কান একই বিষয়। বিভিন্ন মোম তৈরি হয়ে যায় না, ময়লাগুলো আসতেছে না? তার মানে কি এই ছিদ্রপথকে প্রোটেকশনের জন্য ওই টাইপের জিনিস। নাভি, পায়খানার রাস্তা, প্রস্রাবের রাস্তা, সব জায়গায় ছিদ্র আছে। নাভিও তো এক ধরনের কি তেল জাতীয় পদার্থ, গন্ধ তৈরি হয় না? ঠিক আছে? তাহলে ডাইরেক্ট ওইদিকে ছিদ্র না থাকলেও আমাদের শরীরে তো ছিদ্রপথ দেখা তো যাচ্ছে একটা ছিদ্রের মতো, তাই না? আবার মেয়েদের ভ্যাজাইনাল ক্যাভিটির কথা চিন্তা করেন, ঠিক আছে? এখানেও এক ধরনের ফ্লুইড নিঃসৃত হচ্ছে। তা না হলে জায়গাটা সবসময় কি থাকতো, শুকনা থাকতো, ফেটে যাইতো, ঠিক আছে? হাঁটতে চলতে কষ্ট হতো, তাই না? তার মানে যতগুলো ছিদ্রপথ আমাদের আছে প্রত্যেকটাকে প্রোটেকশনের জন্য কি আছে, এক ধরনের ফ্লুইড নিঃসরণ হয়। ফ্লুইডটা কি করে, ছিদ্রপথটার স্বাস্থ্যটাকে কি রাখে, ভালো রাখে, বাহিরের শত্রুর হাত থেকে তাকে কি রক্ষা করে। তার মানে কি, মনে করেন এটা আপনার একটা বাসা, ঠিক আছে? তাহলে বাসার জানালায় কেন গ্রিল দিছি, ছিদ্রপথ না? এখানে গ্রিল না দিলে এই ঘরে কি করবে, চোর ঢুকবে। একই পথ আমাদের এই ছিদ্রপথে বিভিন্ন জীবাণু কি করতে পারে, ঢুকতে পারে। তাহলে এখানে এমন কিছু রাখতে হবে যেন জীবাণুগুলো ঢোকার সাথে সাথে কি মেরে ফেলে। তাহলে মুখে যে লালা রসটা বের হতে, এটা কিন্তু এই কাজও করে। মুখের ভিতরে যদি কোনো জীবাণু ঢুকে সেটাকে কি মেরে ফেলতে সাহায্য করে এই লালা রসটা। স্যার একটা প্রশ্ন, প্রশ্ন হলো যে আপনি অনেক সময় গ্রামে একটা প্রশ্ন আছে যে আপনার কৃমি হলে অতিরিক্ত লালা আসে, এটা কেন আসে? দেখেন, শুধু কৃমি হলে কেন অতিরিক্ত লালা আসবে, যদি আপনার ইনডাইজেশন হয়, ঠিক আছে, খাবার ভালো হজম হচ্ছে না আপনার, ঠিক আছে, ইনডাইজেশন হয়, খাবার আপনার ভালো হচ্ছে না, অথবা কি লালা গ্রন্থির হাইপার সিক্রেশন হচ্ছে, ঠিক আছে, হাইপার সিক্রেশন অফ সেলিভারি গ্ল্যান্ড, ঠিক আছে, অথবা কি আপনি ধরেন আমরা বলি না যে বদ হজম, ইনডাইজেশন, বিভিন্ন ক্যাটাগরি গুলো বলি না, এই সকল ক্যাটাগরি তো কি আসতে পারে, লালা আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যখন এখানে ইয়া হয় কি বলে কৃমি বেশি হয়, তখন আমাদের কৃমির কাজ কি, যখন বেশি হয় আমাদের শরীর থেকে প্রচুর ইয়া খেয়ে ফেলে না, কি বলে নিউট্রিশন প্রচুর খেয়ে ফেলে না? যখন নিউট্রিশন খেয়ে ফেলে আমাদের কি দরকার,
নিউট্রিশন দরকার। খাদ্য দরকার, খাদ্য নিউট্রিশনটা আসবে কিসের মাধ্যমে? খাদ্যের মাধ্যমে। তাহলে লালারস নিঃসরণের একটা কারণ কি হতে পারে? যে আপনার কি খাদ্যের দরকার বডি বোঝাচ্ছে। যেমন আমার শরীরে যখন ডিহাইড্রেশন থাকে কি হয়? পানি শূন্য থেকে পানি লাগে। পিপাসা লাগে। আমার শরীরে যে পিপাসা লাগতেছে, কিসের জন্য পিপাসা লাগতেছে? যেহেতু আমার শরীরে ডিহাইড্রেশন আছে। তাহলে আমার শরীরে যদি নিউট্রিশনাল ঘাটতি থাকে, বাই দিস টাইম এরকমও হতে পারে, নিউট্রিশনাল ঘাটতির জন্য কি হতে পারে? স্যালাইভা সিক্রেশন হতে পারে। ঠিক আছে? কারণ স্যালাইভা সিক্রেশন দিয়ে বোঝাচ্ছে কি যে আমার কি খাদ্য দরকার, যে খাদ্যটা খেয়ে ফেলতেছে কে? কৃমি কিন্তু সবার পেটে কম বেশি আছে, তাই না? এখন একটা নির্দিষ্ট মাত্রায় থাকলে আমাদের কি ওইভাবে ক্ষতি করতে পারে না। যখন মাত্রাটা অনেক বেড়ে যায় তখনই কি ক্ষতি করে। এই টাইপের ক্ষতিগুলা করে। কিন্তু উপকার এখন এখন দেখেন যার পেটে কৃমি আছে সব সময় যে ইয়া বের হবে তাও না, কিন্তু অনেক আছে বারবারই কি থুতু ফেলতেছে। শুধু বলতেছে। ঠিক আছে? তার পেটে কি কৃমি আছে? অনেকে আছে পেটে কৃমিতে পেট ফুলে যাচ্ছে কিন্তু কি থুতু টুতু আসতেছে না। তার মানে পেটে কৃমি থাকলেই থুতু আসবে এরকম কোনো কথা না। ঠিক আছে? থুতু আসাটাই কি আরেক ধরনের একটা ডিজিজ, কোনো ড্রাগের সাইড ইফেক্ট হিসেবে আসতে পারে। সে এমন কোনো ড্রাগ খাচ্ছিল যে ড্রাগের সাইড ইফেক্ট হিসেবে কি হচ্ছে? সেলিভারি গ্ল্যান্ডের হাইপার সিক্রেশন হচ্ছে, লালা কি বারবারই আসতেছে। অভ্যাসজাত কোনো কারণ, বংশগত কোনো কারণ, ঠিক আছে, কোনো রোগের সাইড ইফেক্ট হিসেবেও কি আসতে পারে? লালারস নিঃসরণ হতে পারে। স্যার অনেক সময় বাসে যখন জার্নি করি তখন এটা হয় আমার। হ্যাঁ, বাসে যখন জার্নি করেন এটাও কিছু আসলে কি এটা সাইকোলজিক্যাল একটা বিষয়। যদি দেখবেন কি জানলা টানলা সব লাগানো, ঠিক আছে, প্রস্রাবের জায়গা নাই, ধরেন এমন ভাবে গাড়ি চলতেছে প্রস্রাবের কোনো জায়গা নাই, দেখবেন প্রস্রাব চলে আসছে। হ্যাঁ যখনই একবার মনে আসবে যে প্রস্রাব করার কোনো জায়গা নাই, সাথে সাথে দেখবেন কি প্রস্রাব চলে আসবে। যখন দেখবেন জানালা আপনার সামনে না, জানালা এই পাশে, দুধু কি বেশি আসতে যাবে, যখন এই পাশে তার তুলনায় কি বেশি আসবে, এটা কিছুটা সাইকোলজিক্যাল। ঠিক আছে? এবং রোজার সময় দেখা যাচ্ছে থুতুটা বেশি আসে। ঠিক আছে, কিছু কিছু ড্রাগ আছে, পিলোকার্পিন জাতীয় কিছু ড্রাগ আছে, এই ড্রাগগুলো খেলেও কি লালার সিক্রেশনটা অনেক বেড়ে যায়। এমন এমন কিছু হয় যে কি আপনি যখন কথা বলবেন মুখের কি লালাটা আরেকজনের কি গায়ে যেয়ে পড়তে পারে। ঠিক আছে? এত বেশি লালারস মিশ্রিত হয়। অনেকের হয়। ঠিক আছে? যাই হোক, লালা ওভার সিক্রেশন অফ লালারস কি একটা ডিজিজের মধ্যেই পড়বে। আবার দেখেন কিছু কিছু রোগ আছে বা কিছু কিছু ওষুধ আছে লালারস শুকায় ফেলে, যেমন স্টেরয়েড জাতীয় ড্রাগ যদি ইউজ করেন না, গলা মুখ শুকায় যায়। স্টেরয়েড জাতীয় ড্রাগ কি করে? এই লালারসের উপর ইফেক্ট করে, হাইপো সিক্রেশন করে, সিক্রেশনটা কমায় দেয়। আবার কিছু ডিজিজ আছে, এই ডিজিজের সাইড ইফেক্ট হিসেবে কি হতে পারে? লালারস শুকায় যেতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, যদি কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকে, হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়? জুগ্রিন সিনড্রোম নামে একটা সিনড্রোম হয়। এই সিনড্রোম একই সাথে চোখের পানি এবং মুখের পানি কি হয়? শুকায় যায়। তার মানে চোখের পানি শুকায় কিসের জন্য? ল্যাক্রিমাল গ্ল্যান্ড শুকায় যায়। মুখের পানি শুকায় যায় কিসের জন্য? সেলিভারি গ্ল্যান্ড কি হয়? শুকায় যায়। তার মানে এটা বিভিন্ন রোগের সাইড ইফেক্ট হিসেবে বাড়তেও পারে, কমতেও পারে। ওষুধের সাইড ইফেক্ট হিসেবে বাড়তেও পারে, কমতেও পারে। তাহলে কৃমি যদি একটা রোগ হয় এটার কারণে বাড়তেও পারে, কমতেও পারে। কিন্তু যদি সবারই হতো তাহলে আমরা এটা বলতে পারতাম যে কৃমির কারণে এটা হয়। ঠিক আছে? সবার যেহেতু হয় না তার মানে কি স্পেসিফিক ভাবে আমি বলতে পারবো না যে কৃমির কারণে এটা হয়। ওকে? জি স্যার মাউথ। ঠিক আছে, নেক্সট ওয়ানে আসেন। কোথায়? মাউথ। সেলিভারি গ্ল্যান্ড। তাহলে আমরা কি পড়বো? সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে? সেলিভারি গ্ল্যান্ড কয় জোড়া? কয় জোড়া বলতে পারবো না? হ্যাঁ, কয় জোড়া? তিন জোড়ার নাম কি কি? প্যারোটাইটিস, প্যারোটাইটিস, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। প্যারোটাইটিস হবে এর ইনফ্লামেশনের নাম। আচ্ছা, এই নিচে নিচে লেখা আছে কি? স্যালাইভার ফাংশন। সেলিভারি গ্ল্যান্ডের ফাংশন না কিন্তু। কিসের ফাংশন? স্যালাইভা। তার মানে কি লালা রসের ফাংশন। লালা রসের ফাংশন তো আমরা প্রথমে বললাম, তাই না? খাবারটাকে নরম করা, খাবারটাকে ভাঙা। স্যালাইভা টাইলিন নামক একটা এনজাইম আছে, যে এনজাইম কি করে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজমে সাহায্য করে, তাই না? কি নাম এনজাইমটার নাম ম্যাডাম? স্যালাইভা টায়ালিন। ঠিক আছে, বই দেখেন লেখা আছে স্যালাইভা টায়ালিন, সামনে পি দেওয়া আছে, তাই না? বা পি এর উচ্চারণটা শুধু আপনি করবেন না, উচ্চারণটা টি থেকে হবে, কিন্তু পিটা কিন্তু দিতে হবে। টায়ালিন না? হ্যাঁ, এই যে দেখেন স্যালাইভা টায়ালিন নামক এনজাইম শর্করা জাতীয় খাদ্য হজমে শর্করা জাতীয় খাদ্য হজমে সাহায্য করে। ওকে? আচ্ছা, এরপরে কি পড়বো আমরা? মাউথ আর টিপ, তাই না? একেবারে দুইটা সহজ শর্টকাট। এরপরে আমরা মূল পড়ায় যাব 4 নম্বর কোশ্চেন। দেখেন মাউথ এবং টিপ বলতে আমরা কি বুঝি? মাউথটা কি? দেখেন আমাদের মাউথের এখানে শর্টকাটে দেখেন দেওয়া আছে, কি লেখা আছে? মাউথ। হ্যাঁ, মাউথ হচ্ছে কি? মাউথ হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্ট পার্ট। এখানে কি আছে? হ্যাঁ, এই যে মাউথ হলো ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্ট পার্ট।
ঠিক আছে, এই জটা কেটে দেন, ফার্স্ট পার্ট পর্যন্ত ঠিক রাখেন। এখানে টিথ, টাং স্যার আগে পিছিয়ে এন্ড জ, ঠিক আছে, জটা পরে হবে। টিথ, টাং এন্ড জ, এই জায়গায় জটা হবে। টিথ, টাং, হ্যাঁ, এন্ড জ এর সাহায্যে কি হয়? খাদ্যবস্তু ভেঙে নরম দলায় পরিণত হয়। সেলিভারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত স্যালাইভা খাদ্যবস্তুকে নরম করতে সাহায্য করে। তাহলে প্রথম অংশটুকু আমরা এইভাবে দিলাম, লিখতে পারছেন? এই জটা কোথায় হবে? টিথ, টাং, তারপরে কি হবে? জ। অর্থাৎ কি দাঁত, দাঁতের মাড়ি এবং জিহ্বার সাহায্যে কি হয়? জটা এখানে হবে না, হ্যাঁ? টিথ, টাং এন্ড জ হবে। ঠিক আছে, টিথ, টাং এন্ড জ হবে। ওকে, এরপরে জ মানে চোয়াল, ঠিক আছে, ঠিক আছে, চোয়াল বলতেছি আমরা। ওকে, তাহলে চোয়াল, জিহ্বা এবং কি লালারসের সাহায্যে কি হবে? খাদ্যবস্তুটা ভেঙে নরম হবে এবং গলায় পরিণত হবে। আমরা শুধু পড়বো মাউথের পার্ট কয়টা। পার্ট কয়টা? 5টা পার্ট এখানে দেওয়া আছে। কয়টা পার্ট? 5টা পার্ট। কি কি? এক নম্বর হচ্ছে টিথ এন্ড গাম। কি? টিথ এন্ড গাম, দাঁত এবং দাঁতের মাড়ি। ম্যাডাম বই নাই? বই নিতে হবে, ঠিক আছে। প্রথমটা কি দেওয়া আছে? ও আচ্ছা, ঠিক আছে, টিথ এন্ড গাম বুঝতে পেরেছেন? প্রথমটা হচ্ছে কি? দাঁত এবং দাঁতের মাড়ি। দুই নাম্বারটা দেখেন, হার্ড এন্ড সফট প্যালেট। কি? হার্ড এন্ড সফট প্যালেট, হার্ড এন্ড সফট প্যালেট, ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে হার্ড এন্ড সফট প্যালেট। তিন নাম্বার হচ্ছে টাং, জিহ্বা। জিহ্বা কি? মুখের পার্টটা। তারপর ইউভিউলার টনসিল। ইউভিউলা মানে কি? আলা জিহ্বা, ঠিক আছে। আলা জিহ্বার দুই পাশে কি থাকে? টনসিল, ঠিক আছে। তাহলে টনসিলও কি? পার্ট অফ মাউথ। লাস্ট ওয়ান কি? সেলিভারি গ্ল্যান্ড। হার্ড এন্ড সফট প্যালেট। প্যালেট মানে কি? তালু। আমাদের দেখেন, আমরা যখন দাঁতের পাশে জিহ্বা লাগাই তখন কি? শক্ত। আর একটু ভিতরের দিকে নেন, নরম, ঠিক আছে। তাহলে সামনের দিকে আছে কি? শক্ত তালু, পেছনের দিকে আছে কি? নরম তালু। এটাকে বলা হয় হার্ড এন্ড সফট প্যালেট। হ্যাঁ, হার্ডটা শক্ত হিসেবে। HRD কি লেখা? হার্ড, HRD হবে, হার্ড, হার্ড এন্ড সফট প্যালেট। সাইডে হার্ট লেখছে। হ্যাঁ, হার্ড, হার্ড, HRD লেখেন। হার্ড মানে কি? শক্ত। হার্ড এন্ড সফট প্যালেট। ওকে, তাহলে মাউথের পার্ট কয়টা? 5টা। এক নাম্বার পার্ট কি? টিথ এন্ড গাম, দাঁত এবং দাঁতের মাড়ি, গেল একটা পার্ট। দুই নাম্বার পার্ট কি? হার্ড এন্ড সফট প্যালেট। দাঁতের পরে কি? তালু, তাই না? প্রথম দিকে শক্ত, তারপরে দিকে কি? নরম। হার্ড এন্ড সফট প্যালেট। এরপরে কি? টাং মানে জিহ্বাটা। এরপরে কি আছে? ইউভিউলা, অর্থাৎ আলা জিহ্বা এবং কি? টনসিল, দুই পাশে দুইটা টনসিল। তারপরে কি আছে? সেলিভারি গ্ল্যান্ড। কয় জোড়া আছে স্যার বলেন? 3 জোড়ার নাম কি? আপনি? হ্যাঁ, শাকির মোল্লা। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। হ্যাঁ, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড মনোযোগ দেন না। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় থাকে? লিঙ্গু। লিঙ্গু শব্দটা আসবে জিহ্বা থেকে, জিহ্বার নিচে। হ্যাঁ, আমাদের জিহ্বার নিচে দুই পাশে। আর সাবম্যান্ডিবুলার হচ্ছে ম্যান্ডিবল, আর প্যারোটিড হচ্ছে এখানে কানের নিচে। আচ্ছা, এরপর আসেন টিথ। স্যার, এই যে বাচ্চাদের বলে দাঁতে পোকা আছে, পোকা অ্যাকচুয়ালি কি কোনো পোকা আছে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া। ঠিক আছে। পোকা দাঁত খেয়ে ফেলে। হ্যাঁ, পোকায় দাঁত খেয়ে ফেলছে। আসলে কি হয়? ডেন্টাল ক্যারিস হয়ে যায় ব্যাকটেরিয়ার কারণে, ঠিক আছে। পোকায় যদি দাঁত খেতে এবং পোকা যদি এই অবস্থা হতো, ঠিক আছে, সবকিছু খায় ফেলতো শরীর। ওকে, আচ্ছা, একটু আমরা সামনের দিকে যাই। টিথ। এখন আমরা কি পড়বো? টিথ। দেখেন, টিথটা আরো সহজ। টিথটা মূলত কি? দাঁতেরই একটা পার্ট, তাই না? টিথটা মূলত দাঁতেরই একটা পার্ট। আচ্ছা, টিথটা দাঁতেরই একটা পার্ট। আমরা শুধু দেখি মাউথেরই একটা পার্ট। হ্যাঁ, মাউথের একটা পার্ট, ঠিক আছে। মাউথের একটা পার্ট হচ্ছে কি? টিথ। এই টিথটা মূলত দুই ধরনের। একটা বাচ্চাদের থাকে, এটার নাম কি? টেম্পোরারি টিথ। আরেকটা সাইডে বই আছে। এই বই দেওয়া আছে তো প্রথমেই। মাউথে দেখেন, মাউথে টিথ এন্ড গাম বললেন না? এই যে দাঁত, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুই ধরনের যেটা। হ্যাঁ, এখানে টিথটা দিবেন। আমরা তো এখানে শুধু নামটা পড়ছি, বাকিগুলো পড়ি নাই। তাহলে কি? একটা হচ্ছে টেম্পোরারি টিথ, আরেকটা হচ্ছে কি? পার্মানেন্ট টিথ।
তাহলে একটা হচ্ছে কি টেম্পোরারি, টেম্পোরারি মানে কি অস্থায়ী। ছোট বাচ্চাদের হওয়ার পরে কোনো দাঁত থাকে থাকে না, তারপর একটা দাঁত আসে এবং এই দাঁতটা কি হয় 8 থেকে 10 বছরের মধ্যে সব শেষ, এরপরে আরেকটা দাঁত আসে, তাই না? এই দাঁতটা কি একদম হ্যাঁ মৃত্যুর আগ পর্যন্ত থাকার কথা, কিন্তু মৃত্যুর আগেই আমাদের কি দাঁতও শেষ, চুলও শেষ। দেখেন আগেকার দিনে মুরব্বীরা কি বলতো যে দাঁত আসছে আমার পরে, তাই না? এটা আমার আগে যায় কিভাবে? ঠিক আছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা আধুনিক যত হচ্ছি তত কি হচ্ছি, আমরা নিজে শারীরিক ভাবে তত পঙ্গু হয়ে যাচ্ছি, তাই না? যত আধুনিক হচ্ছি। এখন চিন্তা করেন আমরা সবসময় কি একটা রেডিয়েশনের মধ্যে থাকি না? আমাদের পৃথিবীটাকে এমন ভাবে রেডিয়েশনটা ঘিরে রাখছে, আপনি যেখানে যান ওয়াইফাই লাইন আছে, গ্রামীণ জিপি সব জায়গায় কি ওয়াইফাই আছে, তাই না? এই রেডিয়েশনের কারণে আপনি সবসময় রেডিয়েশনের কারণে থাকার কারণে আপনি চাইলেও বাঁচতে পারবেন না স্যার ফ্রিকোয়েন্সি ধরে আপনি যে চাইলেও বাঁচতে পারবেন তাও না কিন্তু, ঠিক আছে? যেখানে গ্রামীণের নেট আছে সেখানে রেডিয়েশন আছে, তার মানে পাহাড় থেকে শুরু করে সবকিছুই কি রেডিয়েশনের আন্ডার কভারেজের ভিতর চলে আসছে না? তার মানে আপনি রেডিয়েশনের মধ্যেই আছেন। আর দেখেন আমরা টুথপেস্ট ব্যবহার করতেছি না, আর সুন্দর সুন্দর ব্রাশ, দামি দামি ব্রাশও ব্যবহার করতেছি, ঠিক আছে? এত ব্যবহার করার পরেও দেখা যায় 40-50 এর পরেই কি হয়ে যায়, সব দাঁত শেষ। ঠিক আছে, ঠিক আছে। আর আঙ্গুল কি আগে ইয়া করতো, ওই যে ছাই দিয়ে, তারপরে আংরা বলে, তাই না? হ্যাঁ, এগুলো যে দাঁত মাজতো, কিন্তু কি বয়স 80-90 হয়ে গেছে, দাঁত যেরকম আছে সেরকমই আছে, ঠিক আছে? হ্যাঁ, মেসওয়াক ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আপনারা যদি চান যে দাঁত ভালো থাকুক, তাহলে আপনাদের উচিত হবে কি হ্যাঁ মেসওয়াকের দিকে মনোযোগ দেওয়া, ঠিক আছে? ভালো নরম ডাল দিয়ে কি মেসওয়াক করা, জৈতুনের ডাল এখন পাওয়া যায়, তাই না? ওইরকম একটা ডাল দিয়ে মেসওয়াক করা, ঠিক আছে? আপনি একবার ব্রাশ করতে পারেন, ঠিক আছে? আপনার যদি দরকার হয় একবার ব্রাশ করেন, রাতে একবার কি করেন মেসওয়াক করেন। মেসওয়াক করলে সুবিধাটা কি হয়, আপনার হয়তো রক্ত বের হয়ে যেতে পারে প্রথম দিকে, বাট দাঁতের মাড়ি এবং দাঁত কি হবে শক্ত হবে। আপনি যে পরিমাণ চাপ দিবেন এতে কি হবে, এই দিক দিয়ে প্রচুর ব্লাড সার্কুলেশন আসবে। আর মেসওয়াক দিয়ে যখন নরম জিনিস দিয়ে দেই তো অত এর উপর চাপ লাগে না, এটা তো অনেক শক্ত থাকে, তাই না? ইয়াটা অনেক বেশি হয়, এদিকে ব্লাড সার্কুলেশন বাড়ে, দাঁতের রোগ এবং দাঁত রিলেটেড রোগ কি হয়ে যায়, কমে যাবে। সো আপনি যদি দিনে 2 বেলা দাঁত ব্রাশ করেন, রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে ওঠার পরে, আপনি কি যদি এক বেলা করেন এক বেলা মেসওয়াক দিয়ে করেন, আর যদি 2 বেলা করেন এক বেলা পেস্ট দিয়ে করেন, এক বেলা মেসওয়াক করেন। কি খাবার মানে সকালে ঘুম থেকে উঠে না খেয়ে দাঁত ব্রাশ করা উচিত না স্যার? অবশ্যই। আর ব্রাশ করার নিয়মই হচ্ছে কি সকালে খাওয়ার পরে, নাস্তা করার পরে দাঁত ব্রাশ করা, কিন্তু এটা করার আগে আপনাকে রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ঘুমাতে হবে। হ্যাঁ সেটাই, ঠিক আছে? আপনি যদি এটা করেন, আপনি মনে করেন রাতে দাঁত ব্রাশ করেন নাই, সকালবেলা 10টার সময় খাবেন, এত দীর্ঘ সময় থাকলে কি হবে, দাঁত আর দাঁত থাকবে না, ঠিক আছে? আপনাকে রাতের বেলায় যদি দাঁত ব্রাশ করেন, সকালে দাঁত ব্রাশটা আপনি কি প্রথমবার যে খাবেন, খাওয়ার পরে করলে কি হবে, এই যে খেলাম খাবারের যে ইয়াটা আছে সেটাও কি বের হয়ে যাবে। কিন্তু এটা শর্ত হচ্ছে রাতে অবশ্যই কি ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে, ঠিক আছে? আর এমনি 5 বার নামাজের আগে যদি কেউ মেসওয়াক করেন, তাহলে কিন্তু কি দাঁত এমনিতেই কখনো নষ্ট হবে না। অ্যাটলিস্ট ডেন্টিস্টের কাছে এত ঘন ঘন যেতে হবে না। আর ডেন্টিস্টরাও কি চায়, ডেন্টিস্টরাও চায় কি আপনি মেসওয়াক থেকে দূরে থাকেন, বেশি করে পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করেন, কারণ পেস্টে একে তো দাঁত ক্ষয় করবে, দুয়ে কি ব্রাশে আপনার দাঁত ভালোভাবে পরিষ্কার হবে না, এতে কি হবে ওর কাছে ঘন ঘন যাওয়া লাগবে। সেজন্য আপনাকে সাজেস্ট করবে বিভিন্ন পেস্ট আর কি বিভিন্ন ব্রাশ। হাদিসে এইভাবে আসছে স্যার, যে যদি আমার বান্দার জন্য না হতো, কষ্টদায়ক না হতো, তাহলে এটা ফরজ করে দিতাম। তার মানে কত গুরুত্ব। এটা কি মেসওয়াকের কথা বলছে? জি স্যার। আচ্ছা, যাক আমি তাহাজ্জুদের কথা শুনছিলাম। না এটা আচ্ছা যাই হোক, ঠিক আছে? মেসওয়াকটা ইম্পর্টেন্ট, সেজন্য চেষ্টা করবেন কি বাসায় অ্যাটলিস্ট একটা ডাল দিয়ে ব্যবহার করে এক বেলা হলেও করেন, কারণ এতে দাঁতের সার্কুলেশন অনেকবার আপনি নিজেই চেষ্টা করে দেখবেন যে কি আপনি যে চাপ দিয়ে মেসওয়াক করেন, এই চাপ দিয়ে কিন্তু ব্রাশ করি না আমরা, ঠিক আছে? সার্কুলেশনটা অনেক বেশি হয়, দাঁতের দাঁত ভালো থাকবে আগের চেয়ে। আচ্ছা, দাঁত ভালো রাখার আগে আমরা একটু দেখি দাঁত কত প্রকার আছে। 2 প্রকার। তাহলে একটা দেখলাম কি টেম্পোরারি, আরেকটা দেখলাম কি পার্মানেন্ট, ঠিক আছে? এখন টেম্পোরারি টিথ কাদের হয়? বাচ্চাদের। কয়টা হয়? 20টা পার জ, ঠিক আছে? সরি 10টা পার জ, টোটাল হয় কয়টা? 20টা। আর পার্মানেন্ট টিথ কত? 16টা পার জ, প্রতি জতে মানে উপরের চোয়াল অথবা নিচের চোয়াল, 2 চোয়ালে সর্বোচ্চ কয়টা থাকতে পারে? 16টা। তাহলে 16 32টা হবে পার্মানেন্ট টিথ। কম বেশি কিন্তু হতে পারে, ম্যাক্সিমাম বলতেছি কি 32টা। এখন আপনি একজন বললেন স্যার আমার তো 27টা আছে, এর কোনো উত্তর নাই, বাকি 3টা আক্কেল যখন হবে তখন হবে, আক্কেল দাঁত হিসাবে, তাই না? এখন আক্কেল হয় না। ওকে, তাহলে বাচ্চাদের কয়টা থাকতে পারে দাঁত? 10টা। বড়দের কয়টা থাকতে পারে? 16টা। এই 16টা দাঁতের নামগুলো শিখতে হবে।
দেখেন আমাদের প্রথম দিকে দুইটা, হ্যাঁ, এক চোয়ালে দুইটা আরেক চোয়ালে, এই চারটা দাঁতকে বলা হয় কি ইনসিসর। আমরা শুধু উপরেরটা দেখতেছি, কি নাম? ইনসিসর। ইনসিসর। এই ইনসিসরের পরে এই পাশে আছে একটা কর্তন দাঁত, এই পাশে একটা কর্তন দাঁত, ক্যানাইন। আমরা যখন কোনো কিছু কাটতে যাই এমনি করে কাটি না, জি স্যার। মাঝখান দিয়ে আমরা কিছু কাটতে পারি না। আমি যদি এখন একটা সুতা দিই কাটবেন কিভাবে? এই সাইড এইভাবে কাটবেন, তাই না? কারণ কি এই দুইটা দাঁত হচ্ছে কি নিচে একটা আছে, আড়াল। উপরে একটা আছে। নিচের চোয়ালটা আমরা দেখাচ্ছি না, উপরের চোয়ালটা শুধু দেখাচ্ছি। তাহলে এই দাঁতগুলোর নাম হচ্ছে কি ইনসিসর। এই দাঁতগুলোর নাম কি? ক্যানাইন। ক্যানাইন। দাঁতের নামগুলো দেওয়া আছে। তাহলে ইনসিসর, ক্যানাইন, ঠিক আছে। এরপরে দেওয়া আছে প্রিমোলার। এই পাশে আছে দুইটা, এই পাশে আছে কয়টা? দুইটা, ঠিক আছে। তাহলে ইনসিসর, ক্যানাইন এইগুলো হচ্ছে কি প্রিমোলার। কি প্রিমোলার? প্রিমোলার বাচ্চাদের এই পর্যন্তই থাকে, ঠিক আছে। তাহলে টোটাল কয়টা হয়? 10টা না? 4 আর 2 6 আর 4 কত? 10। এই 10টা দাঁত উপরের চোয়ালে, 10টা কি নিচের চোয়ালেও আছে। তাহলে এই 10টা দাঁতের নাম কি? এই চারটার নাম হচ্ছে কি ইনসিসর। এই চারটা কি নিচেও কিন্তু চারটা আছে, তাই না? নিচেও চারটা আছে। তাহলে এই চারটার নাম কি? ইনসিসর। তারপরে নিচে একটা কর্তন দাঁত আছে, তাই না? এটার নাম কি? ক্যানাইন। এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে পার্ট জতে কয়টা থাকে? দুইটা করে। তারপরে কি আছে? দুইটা প্রিমোলার। প্রিমোলার। এরপরে তিনটা কি আছে? মারির দাঁত, মোলার, ঠিক আছে। তাহলে এই পাশে তিনটা, এই পাশে তিনটা। তাহলে পার্মানেন্ট দাঁতে কি এই তিনটা 6টা কি থাকে? পার্মানেন্ট। বেশি থাকে, ঠিক আছে। তিনটা 6টা কি থাকে? বেশি থাকে। এই 6টাকে বলা হয় মোলার। কি নাম? মোলার। মোলার, হ্যাঁ, মোলার। তাহলে এখানে হচ্ছে কয়টা? 16টা। এখানে হচ্ছে কয়টা? 10টা। এই হিসাবটা আপনাদের এখানে দেওয়া আছে, একটু ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। ইনসিসর 4টা, পার্মানেন্টেও 4টা, টেম্পোরারিতেও কয়টা? 4টা। তারপরে কি ক্যানাইন 2টা, তাই না? প্রিমোলার 4টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, আর মোলার 0 6। ঠিক আছে। যদি টিতে শর্ট নোট আসে তাহলে কিন্তু দিতে হবে দাঁত কত প্রকার, দাঁতের নামগুলো কি কি। আমার মেয়ের 1 বছর বয়স হলো, ওর উপরে 4টা আছে, নিচে 2টা আছে, তার মানে মাঝখানে 2টা। তার মানে এখানে হচ্ছে কি ক্যানাইন কি ইনসিসর হচ্ছে 4টা, নিচে কি ইনসিসর হচ্ছে 2টা। এখন কিছু কাটতে দিয়ে একটা সুতা দেবো না, আমরা কাটবো। কারণ দিলে একবার এখনো কর্তন দাঁতই হয় না। লাগে। ওকে, তাহলে টিথ শেষ। স্যার তাহলে আমরা মাউথ, টিথ, সেলিভারি গ্ল্যান্ড কি বললাম? সেলিভারি গ্ল্যান্ড কাকে বলে? তাহলে তীত কাকে বলে সেটা দিতে হবে না? টিথ কাকে বলে? দাঁত তো দাঁত, ঠিক আছে। যে জিনিস দিয়ে কি কোনো কোনো কিছু কাজ specific করা হয়, সংজ্ঞা ভাঙা নাই। হয় না। আমরা সংজ্ঞা শিখাবে কে? যখন ডেন্টাল অ্যানাটমি শিখাবে আপনাকে। যারা ডেন্টালে পড়বে তারা কি তাদের জন্য। এটা দাঁতের অ্যানাটমিটা আলাদা পড়াবে, ঠিক আছে। ডেন্টাল অ্যানাটমি কি আলাদা পড়াবে তারা, তখন দাঁত সম্পর্কে একদম বিস্তারিত বলবে আপনাকে, তাই না? দাঁত সম্পর্কে আমরা শুধু এই দুইটা প্রকারভেদ হ্যাঁ। দেব আর এটা দিব। এটা দিবেন, যথেষ্ট, ঠিক আছে। নামগুলো দিতে পারলেই খুশি, নাম এবং কয়টা করে থাকে, ঠিক আছে। এটুকু ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা, এরপর আমরা চলে যাব হাউ বিভিন্ন রকম ফুড পার্টিকেল কিভাবে ডাইজেস্ট হয়। পার্টস অফ অ্যাবডোমেন। দেখেন এখন এটা পড়ার জন্য কিন্তু আগে যা পড়ছেন সবগুলা লাগবে, ঠিক আছে। আমরা আমাদের খাদ্য কণিকার ভিতর কি বলছিলাম? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তাই না? জি। এই তিনটা খাদ্য কি হয়? ডাইজেস্ট হয়, তাই না? কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে কি তৈরি হয় আমাদের শরীরে? গ্লুকোজ। প্রোটিন ডাইজেস্ট হয়ে কি তৈরি হয়? অ্যামাইলেজ। অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। ফ্যাট ডাইজেস্ট হয়ে ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখেন কার্বোহাইড্রেট ডাইজেস্ট হয়ে গ্লুকোজ তৈরি হবে, তাই না? প্রোটিন জাতীয় খাবার যত আছে সব ডাইজেস্ট হয়ে কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। ফ্যাট ডাইজেস্ট হয়ে কি তৈরি হবে? ফ্যাটি অ্যাসিড তৈরি হবে। কিভাবে তৈরি হবে এটা হচ্ছে কথা, হাউ। আমরা গত ক্লাসে ডাইজেস্টিভ এনজাইম পড়ছিলাম, মনে আছে? জি। এখন ধরবো পড়া। শেষে থেকে ধরবো না প্রথম থেকে ধরবো বলেন? বলেন ম্যাডাম, আপনি বলেন ডাইজেস্টিভ এনজাইম কাকে বলে? অগ্ন্যাশয় ও আন্ত্রিক রসে উপস্থিত যে সকল এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে তাকে ডাইজেস্টিভ এনজাইম বলে। বলেন কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য কোন কোন এনজাইম কাজ করে? অ্যামাইলেজ, মোল্টেজ, সুক্রেজ। কাজগুলো বলেন। অ্যামাইলেজ কি কাজ করে? অ্যামাইলেজ স্টার্চ থেকে মোল্টেজ তৈরি করে।
আর মোল্টেজ থেকে গ্লুকোজ তৈরি করে। সুক্রোজ থেকে গ্লুকোজ, তারপর হচ্ছে কি সব ফ্রুক্টোজ নাকি? ফ্রুক্টোজ, গ্লুকোজ আর ফ্রুক্টোজ। ইনভার্টেজ সুগার থেকে গ্লুকোজ তৈরি করে, আর ল্যাকটেজ মিল্ক থেকে গ্লুকোজ। ভেরি গুড, বসেন ম্যাডাম। স্যার আপনি বলেন। হ্যাঁ বলেন, বললেই সহজ হয়ে যাবে। দাঁড়ান বলেন, কার্বোহাইড্রেট জাতীয় খাবার ডাইজেশনের জন্য কোন কোন এনজাইম কাজ করে? কার্বোহাইড্রেট ডাইজেশন এনজাইমের জন্য আপনার মেইনলি কাজ করে হলো গ্লুকোজ। গ্লুকোজ তো নিজেই কার্বোহাইড্রেট, তার এনজাইমের নাম বলতে হবে। কোন কোন এনজাইম গ্লুকোজটা তৈরি করে? ম্যাডাম আপনি বলেন। গত ক্লাসে পড়া ছিল না এটা? তাহলে পড়তে হবে না? আপনি বলেন মিস মালাকার। আপনি বলেন ম্যাডাম। সঞ্জিদা, ভেরি গুড। পড়া ধরলে কোনো বাহানা চলবে না। এক নাম্বার কথা, যে আপনি আসেন না আসেন এটা আমার কোনো ফ্যাক্টর না, তাই না? আপনি না আসলে কি পড়া দিছে, কিভাবে পড়তে হবে, এটা আপনার দায়িত্ব। ঠিক আছে, আপনি বলেন স্যার। মুখলেসুর রহমান, মশিউর রহমান। বলেন, কার্বোহাইড্রেট ডাইজেশনের জন্য কোন কোন এনজাইম লাগে? অ্যামাইলেজ থেকে স্টার্চ থেকে মল্টোজ, মল্টোজ থেকে গ্লুকোজ। এনজাইম নামগুলো বলেন, কাজ পরে বলেন, আগে এনজাইমের নামগুলো বলেন। অ্যামাইলেজের পরে হচ্ছে মল্টেজ, মল্টেজ থেকে ল্যাকটেজ, সুক্রেজ। সুক্রেজ থেকে ইনভার্টেজ, সুক্রেজ থেকে না, সুক্রেজের পর। হ্যাঁ, ইনভার্টেজ পরে হচ্ছে গিয়ে এই যে ল্যাকটেজ। ল্যাকটেজের কাজ কি? হচ্ছে মিল্ক সুগার থেকে গ্লুকোজ। ভেরি গুড, বসেন। পড়াশোনা করতেছেন কিছু তাহলে? স্যার আপনি বলেন। আনিসুজ্জামান বলেন, ডাইজেস্টিভ এনজাইমগুলোর নাম বলেন। প্রোটিন। ডাইজেস্টিভ এনজাইমগুলোর নাম কি? হ্যাঁ বলেন। অ্যামাইলেজ,